कौन है ये, कौन है ये? अबे मच्छर, मच्छर। सोच के आगे, जुर्म के पीछे। আমি সবকিছু খুব প্ল্যান মাফিক করে নিয়েছি, দেখে নিও। কাল সকালে আমাদের অফিস খুব গ্র্যান্ড ভাবে ওপেনিং হবে। কিন্তু ম্যাম এত তাড়াতাড়ি সবকিছু কি করে হবে? আরে সামলে, এর মধ্যে অনেক দামি জিনিস আছে, যদি কোনোটা ভেঙে যায় তো তোমাদের পেমেন্ট থেকে কেটে নেওয়া হবে। ম্যাম আপনি একদম টেনশন করবেন না, আমরা সবকিছু সামলে নেব। আপনি এক্সকিউজ মি, এক মিনিট। কি বুঝলে? স্যার, একে কেউ গুলি মেরেছে। ওল্টাও তো বডিটাকে একটু। গুলি এফোর ওফোর হয়ে গেছে। হ্যাঁ স্যার। কেউ দেখেছে কে গুলি চালিয়েছে? না স্যার। আচ্ছা, গুলির আওয়াজ? না স্যার, কেউ আওয়াজ শুনতে পায়নি। কে গুলি চালিয়েছে তাকে দেখেনি, গুলির আওয়াজ শোনা যায়নি, মানে যে মেরেছে সে একদম তৈরি হয়ে এসেছিল, সাইলেন্সার লাগিয়ে মেরেছে। স্যার, লোকটা ওপর থেকে নিচে পড়েছে। ওই ওপর থেকে? হ্যাঁ স্যার। কেউ দেখেছে ওপর থেকে পড়ার সময়? হ্যাঁ স্যার, এরা। কি দেখেছেন আপনারা এখানে? স্যার, আমি এখানে দাঁড়িয়ে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছিলাম, আর হঠাৎ এই লাশ উপর থেকে আমাদের চোখের সামনে এসে পড়লো। গুলি চালাবার আওয়াজ শুনেছেন আপনারা? না স্যার। চিৎকার চেঁচামেচির? না, একদম না। এই লোকটিকে আপনারা জানেন? না স্যার। না স্যার। এখানে কাজ করতো না নাকি? আই ডোন্ট থিংক না স্যার। স্যার। তুমি এখানকার সিকিউরিটি ইনচার্জ, তাই তো? হ্যাঁ স্যার, আমি এখানে ডিউটি করি। এই লোকটি কে, কখন এসছে এখানে? জানি না স্যার। ও জানো না? এখানে কি করছিলে? হ্যাঁ, এর কোনো এন্ট্রি লেখা নেই? স্যার, রেজিস্টারে এন্ট্রি তো করা আছে, কিন্তু মুখটা এতটাই নষ্ট হয়ে গেছে যে চেনা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, কাউকে পালাতে দেখেছো এখান থেকে? না স্যার। কোনো আইডি পাওয়া গেল? স্যার, আইডি কার্ড বা ওই জাতীয় কিছু নেই, কিন্তু ব্যাগের ভেতরের পকেট থেকে এই ড্রাগসটা পেয়েছি। ড্রাগসের প্যাকেট? স্যার, এটা দেখুন। এটা তো দড়ির চিহ্ন। কিন্তু স্যার, এই লোকটা উপরে দড়ি দিয়ে কি করছিল? স্যার, আরো একটা লাশ। বিজয় বাবু? স্যার, আপনি চেনেন এনাকে? হ্যাঁ, ইনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, আগের বছরই রিটায়ার করেছেন। রিটায়ার্ড পুলিশ অফিসার? স্যার, এখানে কি করতে এসেছিল? বুকে গুলিটা মেরেছে। স্যার, এনারও গুলিটা এফোর ওফোর হয়ে গেছে, আগের লাশটার মতো। মাই গড, একেও গুলি মারা হয়েছে,
আর নিচে যে লাশটা পড়ে আছে তাকেও। স্যার, এদের দুজনের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই তো? সম্পর্ক আছে পুরবী, সম্পর্ক আছে। এই দেখো, এর হাতটা দেখছো? এর হাতেও ঠিক একই রকম চিহ্ন আছে যেটা ওই লাশেরও আছে। স্যার, লাশটাকে ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি। মাই গড, কি হচ্ছে স্যার? এসব কি হচ্ছে? তিনটে লাশ। স্যার, একেও গুলি করা হয়েছে। স্যার, এক্সিট উন্ড নেই, তার মানে গুলি এখনো ভেতরে আছে। স্যার, বাকি দুজনের গুলি এফোর ওপর হয়ে গেছে, এনারটা না। চক্করটা কিসের? স্যার, স্যারের হাতেও দড়ি বাঁধার দাগ। একটা ব্যাপার নোট করেছো তোমরা? তিনজনের হাতেই এই দড়ির চিহ্ন আছে, তিনজনেরই গুলি লেগেছে, কিন্তু তিনজনের গুলি আলাদা আলাদা জায়গায় লেগেছে। যে লোকটা নিচে পড়ে আছে ওর গুলি বুকের কিছুটা নিচে লেগেছে, বিজয়বাবুর বুকের ঠিক মাঝখানে, আর এই লোকটির গলায়। তিনটে গুলি তিনটে আলাদা আলাদা জায়গায়। স্যার, হতে পারে খুনি তিনজন আলাদা আলাদা লোক। হতে পারে, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, তিনটে খুন হয়েছে এখানে আর কেউ এই খুনিদের দেখলো না। এদিকে এসো। হ্যাঁ স্যার। একে চেনো? স্যার, ইনি তো বিক্রম বাবু। বিক্রম? ইনি কে? এনার অফিস নিচেই আছে। নিচেই অফিস? হ্যাঁ। নিখিল, ওর সাথে যাও, ওর অফিস থেকে কাউকে এখানে নিয়ে এসো। স্যার, আসুন। স্যার, একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, দ্বিতীয়জন ব্যবসায়ী, আর তৃতীয় জনের পকেট থেকে আমরা ড্রাগস পেলাম। এনারা তিনজন ছাদে কি করছিলেন? স্যার, হতে পারে বিক্রম ড্রাগস নেয় আর অন্য কোনো লোকের থেকে কেনে, যে হয়তো ড্রাগ ডিলার। হ্যাঁ, কিন্তু এই রিটায়ার্ড পুলিশ অফিসার বিজয়বাবু, ইনি এখানে কি করছিলেন? স্যার, স্যার ইনি হলেন সুনীল বাবু, বিক্রম বাবুর ম্যানেজার। এনাকে কে মেরেছে? স্যার, আমি অবাক হয়ে গেছি, এই যে সিকিউরিটি লোক আমাকে বলল। আজ ইনি অফিসে এসেছিলেন? হ্যাঁ স্যার, ইনফ্যাক্ট বিক্রম স্যার আমার সাথে মিটিং করছিলেন। যখন ইনি আপনার সঙ্গে মিটিংয়ে ছিলেন তো এখানে কি করে এলেন? ম্যাম, উনি প্রায় একটা সময় সিগারেট নিতে উপরে এসেছিলেন। ইনি সিগারেট খেতে সবসময় এখানে আসতেন? হ্যাঁ। আচ্ছা, যখন উনি বেরিয়েছিলেন তখন ওনার সাথে কেউ ছিল নাকি একলা? না, কেউ ছিল না। কেউ ছিল না? না স্যার, হতে পারে বিক্রম বাবুই দুজনকে ডেকেছিলেন উপরে টেরেসে। হ্যাঁ, কিন্তু এক বিজনেসম্যানের এমন কি কাজ পড়লো এক ড্রাগ ডিলারের সঙ্গে আর একজন পুলিশম্যানের সঙ্গে? কি ভাই, কি ব্যাপার? আমি তোমাকে কি বললাম? হ্যাঁ, পরশুদিন আপনি বললেন না ফরেনসিক ল্যাবে যদি আসতে হয় মাথার ঘিলু পরিষ্কার করে এসো, তা না হলে এসোই না। আরে ভাই, ঠিকই তো বলেছি। আরে তুমি ল্যাবে এসে এমন উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করো, তাহলে তো বলতে হবে, এতে রাগ করার কি আছে? আরে ছেড়ে দিন ডক্টর সালুকে, মাঝে মাঝে এমন এক একটা কেস আসে যে মাথার মধ্যে উল্টোপাল্টা প্রশ্ন চলেই আসে। এই যে এই কেসটাকে দেখুন, তিন জনের গুলি লেগেছে, কিন্তু এটা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে গুলি কোথা থেকে করা হলো। হাওয়া থেকে। হ্যাঁ? কি হাওয়া থেকে? হ্যাঁ হ্যাঁ, আর এই তিনজনের মৃত্যু একটাই গুলিতে হয়েছে। কি? একটা গুলিতে? হ্যাঁ অভিজিৎ, তিনজনকে একটাই গান থেকে আর একটাই বুলেট দিয়ে মারা হয়েছে।
হাওয়া থেকে এলো গুলিটা, আর ওই একটা গুলিতে তিনটে লোক মারা গেল। তিনটে লোক মরে গেল? এটা কি করে সম্ভব বলুন তো স্যার? এরপর আবার আপনিই বলবেন যে ফ্রেডি তেরা ব্যাকআপ প্রশ্ন করে। না ফ্রেডি, এবার তো এই ঘটনাটা আমার মাথাটাই ঘুরিয়ে দিয়েছিল। তারপরে মাথা ঠান্ডা করে দেখলাম, ক্ষতটাকে খুব ভালো করে দেখলাম, তারপর বুঝলাম। ক্ষত দেখার পর কি বুঝতে পারলেন? আমাকে তো বোঝান। আমি বলছি, এ দেখো, এই ক্ষতটা দেখো, এই লোকটার গুলি এখানে বুকে লেগেছে। এটা তো পরিষ্কারই দেখা যাচ্ছে। আরে ভাই, আগে তো আমার কথাটা শুনে নাও সচিন। হ্যাঁ, এটা যেমন দেখা যাচ্ছে যে এর গুলি লেগেছে, তেমনি এটাও তো দেখা যাচ্ছে এর এখানে বুকের অনেকটা ওপরে গুলি লেগেছে। আর এই দেখো, এই লোকটির গুলি ঘাড়ে গিয়ে লেগেছে। তো তার মানে এই অভিজিৎ, এই তিনজন লোক একই লাইনে দাঁড়িয়েছিল, আগে পেছনে। আর এই প্রথম লোকটি খুনির থেকে হয়তো 1 থেকে 2 ফুট দূরত্বে ছিল, আর খুনি গুলিটা নিচে থেকে চালিয়েছে এইভাবে। না, আবার মাথা খারাপ হয়ে গেল। আরে আমার নয় ডাক্তারবাবু, ফ্রেডির কথাটা তো ভাবুন, পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন। আমি যেটা বলতে চাইছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি। এসো ফ্রেডি, এসো। দেখেছো? তার মানে 3 জন মৃত্যুর সাথে খেলা করছিল। স্যার, আমার মাথায় এটা ঢুকছে না যে 3 জন মারা গেল তাদের মধ্যে কানেকশনটা কি? ফ্রেডরিক একজন এক্স পুলিশ অফিসার বিজয়, আর একজন বিজনেসম্যান বিক্রম, আর তৃতীয় সেই লোকটা যার কাছ থেকে আমরা ড্রাগস পেয়েছি। এই 3 জনই একসাথে ওই বিল্ডিং এর ছাদে ছিল। কেন? কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে ওই 3 জনের মধ্যে। এই জন্যই তো ওখানে ওই ছাদে ছিল একসঙ্গে। স্যার, ড্রাগসের ব্যাপার হতে পারে, হয়তো ওখানে কোনো ড্রাগ ডিল হচ্ছিল। তাহলে সেটাই যদি সত্যি হবে, তাহলে ওই এক্স পুলিশ অফিসার ওখানে কি করছিল? হতে পারে ওই এক্স পুলিশ অফিসার ওই ড্রাগসের গ্যাং মেম্বার। এটাও হতে পারে যে ও কাউকে পিছু নিচ্ছিল। কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে ওই তৃতীয় ব্যক্তি যার কাছ থেকে আমরা ড্রাগস পেয়েছিলাম, সে আসলে কে? কিন্তু স্যার, ওই 3 জনকে এত প্ল্যানিং করে কে মারতে পারে? যেই মেরেছে ও হয়তো ওখানে একজনকেই মারতে এসেছিল, আর বাকি 2 জন শুধু বেঘরে প্রাণ হারালো। হ্যাঁ রজত, এটা হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু একটা কথা ঠিক, ওই 3 জনের হাতে দড়ির ছাপ ছিল, দড়ির ছাপ। ওই 3 জন দড়ি নিয়ে কি করতে গিয়েছিল ওই বিল্ডিং এর ছাদের ওপর? ওই দড়ির রহস্যটাই বা কি? আরেকটা কথা স্যার, বিক্রমের ম্যানেজার আমাদের বলেছিল যে ও কখনোই বিক্রমের মুখ থেকে বিজয়ের নাম শোনেনি স্যার। তার মানে বিক্রম বিজয়কে চিনতো না, তাই তো? হ্যাঁ স্যার। হতে পারে বিজয় বিক্রমকে চিনতো। তাহলে খোঁজ নাও, দেখো কিসের সম্বন্ধ ছিল বিজয় আর বিক্রমের মধ্যে, কিসের সম্বন্ধ ছিল? ডক্টর সালুকে বলেছিলেন প্রথম লোকটাকে খুনি 2-3 ফুট দূর থেকে গুলি মেরেছিল, আর সেটাও নিচের অ্যাঙ্গেল থেকে। প্রথম জনের বুকে লাগে, দ্বিতীয় জনের বুকের উপরে, আর তৃতীয় জনের গলায়। তার মানে খুনি এখান থেকে বাইরে ঝুলছিল। স্যার, কিন্তু হাওয়াতে কেউ কি করে গুলি চালাতে পারে? পুরবি ওই 3 জনের হাতেই দড়ির চিহ্ন ছিল। তার মানে ওই 3 জন হয়তো দড়ি ধরেছিল, আর খুনি ওই দড়িরই অন্য প্রান্তে নিচে ঝুলছিল। কিন্তু স্যার, খুনি দড়িতে ঝুলবে কেন? আর যদি ঝুলেও থাকে, তাহলে 3 জন দড়ি কেন টানছিল? ওকে সাহায্য কেন করছিল? হয়তো ওদের মাথায় ছিল না যে নিচে যে লোকটি ঝুলছে সে খুনি,
আর সে ওদের প্রাণ নিতে চাইছে। সে সাহায্য প্রার্থী হয়ে 3 জনকে এখানে ডেকে নেয় আর নিচে ঝুলন্ত অবস্থায় ওদের গুলি করে। কিন্তু স্যার, উনি বিল্ডিং থেকে ঝোলার পেছনে কি কারণ দেখাতে পারেন? বিল্ডিং থেকে বাইরে ঝুলে থাকার কি কারণ হতে পারে? বিল্ডিং এর বাইরে কারা কারা আসে? ওই যারা পরিষ্কার টরিষ্কার করে, বিল্ডিং এর কাজ করে আর পেন্টিং এর কাজ করে। আচ্ছা ম্যাডাম, বলুন তো বিজয়বাবু কি কোনো বিষয় নিয়ে চিন্তিত ছিলেন? না স্যার, এরকম তো কোনো কথা নয়, কিন্তু নিজের পুরনো কেস নিয়ে একটু এক্সাইটেড ছিল। এক্সাইটেড ছিলেন? কাকে কাকে নিয়ে? তা তো আমি জানি না স্যার, কেননা কাজ নিয়ে কোনো ডিসকাশন আমার সঙ্গে করতো না। আচ্ছা, বিজয়বাবু কোনো বিক্রম নামের কাউকে চিনতেন? না, এই নাম তো ওর মুখে কোনোদিন আমি শুনিনি। কাল বাড়ি থেকে বেরোনোর সময় উনি কিছু বলেছিলেন আপনাকে, কিংবা কোথায় যাচ্ছিলেন সেসব কিছু বলেছিলেন? না, কিছু তো বলে যায়নি, কিন্তু হ্যাঁ, বেরোনোর আগে একটা ফোন এসেছিল। ফোন মোবাইলে এসেছিল নাকি ল্যান্ডলাইনে? স্যার, ল্যান্ডলাইনে। এই ফোনটা কটার সময় এসেছিল? এই 12টা সাড়ে 12টার মধ্যে। ফ্রেডি, চেক করো, দেখো 12টা থেকে 12:30টার মধ্যে কোন নাম্বার থেকে ফোন এসেছিল। স্যার, 12টা সাড়ে 12টার মধ্যে মাত্র একটাই ফোন এসেছিল, কোনো ল্যান্ডলাইন নাম্বার থেকে। ফোন করো ওই ল্যান্ডলাইনে, দেখো কোথাকার নাম্বার। ইয়েস স্যার। হ্যালো, কোথাকার নাম্বার এটা? কি? ওকে, থ্যাঙ্কস। কি হলো স্যার? যে নাম্বার থেকে বিজয়বাবুকে ফোন করা হয়েছিল সেটা বিক্রমের অফিসের নাম্বার। কি? বিক্রমের অফিসের? বিক্রমের অফিস থেকে কে ফোন করেছিল আর কেন? এই শোনো। নমস্কার স্যার। ঠিক আছে। আচ্ছা, এই বিল্ডিং এ কালকে কোনো কাজ চলছিল? পেন্টিং এর, ওয়েল্ডিং এর বা পরিষ্কারের? হ্যাঁ স্যার, ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল। কোথায়? 7 তলায় বিক্রম বাবুর অফিস আছে না, ওনার জানলার বাইরে কাজ হচ্ছিল। আচ্ছা, এই ওয়েল্ডার দড়িতে ঝুলে কাজ করছিল? হ্যাঁ স্যার, ঝুলেই তো কাজ করছিল। নাম কি ওর? কোথায় থাকে? স্যার জানি না কে ফোন করেছিল, আমরা তো বিজয় নামের কাউকে চিনিও না। হয়তো বিক্রম ফোন করেছিল। কিন্তু বিক্রম স্যার কেন ফোন করবেন? বিক্রম নামের কেউ তো চেনা ছিলই না। হ্যালো স্যার, আমি রোহিত, বিক্রমের ছোট ভাই। মিস্টার রোহিত, বিক্রমবাবু আপনার সামনে কোনোদিনও বিজয় নামের কোনো লোককে নিয়ে কোনো কথা বলেছিলেন? না স্যার, একদম না। আপনার দাদা ড্রাগস নিতেন? ড্রাগস তো নিত স্যার, কিন্তু এই ব্যাপারটা 1 বছরের পুরনো। 1 বছরের পুরনো? তার মানে? আসলে 1 বছর আগে একটা দুর্ঘটনার কারণে দাদা ড্রাগস নেওয়া বন্ধ করে দেয়। দুর্ঘটনা? কিরকম দুর্ঘটনা? একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, তাতে দাদাও ছিল। ভাগ্য ভালো যে সেখান থেকে 2 জন প্রাণে বাঁচতে পেরেছিল, একজন আমার দাদা, অন্যজন একজন মহিলা। আসলে স্যার, জীবন বিক্রম স্যারকে আরও একটা সুযোগ দিয়েছিল, আর এই সুযোগটা উনি হারাতে চাইছিলেন না। এই জন্য উনি মদ খাওয়া আর ড্রাগস একেবারে ছেড়ে দিয়েছিলেন। বিক্রম যদি সত্যি বদলে গিয়ে থাকে আর ড্রাগস নেওয়া বন্ধ করে থাকে, তাহলে ওই ড্রাগস সাপ্লাই করা লোকটার সঙ্গে ছাদেও কি করছিল? স্যার, ওইদিকে। চুপচাপ দাঁড়া আপনারা। নিখিল, দেখো ভেতরে গান পাও কিনা। আরে কারা আপনারা? আমরা সিআইডি অফিসার, সোজা দাঁড়িয়ে থাক। কিন্তু কিন্তু আমি কি করেছি? এক্ষুনি জানতে পারবি। তুই ওই বিল্ডিং এ ওয়েল্ডিং এর কাজ করতে গেছিলে তো? হ্যাঁ, আমি গেছিলাম 7 তলায়, কিন্তু আমি কি করেছি? খুন করেছিস তুই। খুন? হ্যাঁ, 3-3টে লোকে খুন করেছিস তুই। না স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি। দেখ, মিথ্যে বলবি না,
সত্যি সত্যি বল। আরে স্যার, আমি কেন মিথ্যা কথা বলবো? আমি তো দুপুর 1টায় খেতে গেছিলাম, আর যখন ফিরে এলাম তখন গার্ড বলল ভিতরে যেও না, খুন হয়ে গেছে, কাজ করতে হবে না, যাও। ধরা পড়ার পরে প্রত্যেক অপরাধী একই কথা বলে। সত্যি তো এটাই যে তুই ওদের 3 জনকে খুন করেছিস আর তারপর পালিয়ে গিয়েছিস। না ম্যাডাম, আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো খুন করিনি। তাহলে এন্ট্রি বুকে বাইরে যাওয়ার সময় লেখা নেই কেন? আমি তাড়াতাড়িতে বেরিয়ে গেছিলাম, আর তাছাড়া খাওয়া শেষ হলো তো কাজেই ফিরে আসতাম, এই জন্য আমি সাইন করিনি। আচ্ছা, আপনি এটা বলুন, কালকে বিক্রমের সঙ্গে দেখা করতে কারা এসেছিল? স্যার রোজকার মতো কালও 10-12টা মিটিং ছিল না। আচ্ছা, কোনো বিশেষ ব্যাপার ছিল ওই মিটিংগুলোর মধ্যে? সেরকম কোনো বিশেষ কথা নয়, কিন্তু অনেকদিন পর ধ্রুব স্যার কালকে এসেছিলেন। এই ধ্রুবকে? স্যার ধ্রুব হলো দাদার এক্স বিজনেস পার্টনার। এক্স বিজনেস পার্টনার? হ্যাঁ স্যার, আসলে 1 বছর আগে দাদা ওর সঙ্গে পার্টনারশিপ ভেঙে দিয়েছিল। কেন? স্যার, একটা টাকার জন্য ধ্রুবকে হাত পাততে হতো, আর ও ভাবতো এটার জন্য বিক্রম দায়ী, যে সমস্ত টাকা নিজের নামে করে নেয়। স্যার ওই সময় ধ্রুব স্যার বিক্রম স্যারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। কোথায় পাওয়া যাবে ধ্রুবকে? স্যার ঘরের ভেতর কোনো গান পাইনি। স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। তুই যদি কিছু না করে থাকিস তাহলে খুনি তোরই জিনিসপত্র আর তোরই দড়ি ইউজ করলো কেন? স্যার এসব আমি জানি না, কিন্তু খুন আমি করিনি স্যার, আমি খুন করিনি। একটা কথা বলো, যখন ওখানে কাজ করছিলে তখন কোনো লোককে দেখেছো যে তোমার উপর নজর রাখছিল, বিশেষ করে সেই সময় যখন তুমি ছাদের কাছাকাছি ছিলে? না স্যার। ও যদি ঠিক বলে তাহলে তার মানে হলো গিয়ে যে ও যাওয়ার পর 1টা নাগাদ ভেতরে কেউ আসে আর ওরই দড়ি ওরই জিনিসপত্র ইউজ করে, আর ও আসার আগে খুন করে ওখান থেকে পালিয়ে যায়। আচ্ছা, তুমি ওখানে এমন কিছু দেখেছো বা শুনেছো যেটা অদ্ভুত লেগেছে? ম্যাডাম, যখন 7 তলার জানলার বাইরে আমি ওয়েল্ডিং করছিলাম তখন ভিতর থেকে একটা কিছু পড়ার শব্দ পেলাম। মনে হলো কিছু পড়ে ভেঙে গেল, মনে হলো ওখান থেকে কিছু লোকের ঝগড়ারও আওয়াজ আসছিল, কিন্তু ওই লোকগুলো কি ব্যাপারে কথা বলছিল, কি কথা বলছিল সেগুলো আমি কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, এসব কটা নাগাদ হয়েছিল? স্যার এই ধরুন 11টা, 11:30 নাগাদ। 11টা, 11:30 নাগাদ? আচ্ছা, এটা বলো যে কাল 11টা, 11:30 নাগাদ তুমি বিক্রমের অফিসে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কেন? কিছু কাজ ছিল। ওটাই তো জিজ্ঞেস করছি, কেন? সেটা জেনে আপনারা কি করবেন? কোনো একটা প্রয়োজন আছে, তাই তো জিজ্ঞেস করছি কাজটা কি ছিল। আপনারা তো দাদাগিরি করছেন আমার সাথে। এটা দাদাগিরি নয় মিস্টার ধ্রুব, ভালোভাবে জিজ্ঞেস করছি, উত্তর দিন। পার্সোনাল কাজ ছিল। দেখুন, এসব গোল গোল করে কথা বন্ধ করুন আর ভদ্রভাবে সেটাই বলুন যা জিজ্ঞেস করছি, কারণ আমরা যদি দাদাগিরি শুরু করি না, গড়গড় করে সব বলে দেবে। আমি বিক্রমের সাথে কিছু কাজের কথা বলতে গেছিলাম। কথা বলতে গেছিলে নাকি প্রাণে মারার হুমকি দিতে গেছিলে? হুমকি? আমি ওকে হুমকি দিতে যাব কেন? তাহলে দুজনের মধ্যে ঝগড়াটা কি কারণে হয়েছিল? স্যার সেটা ঝগড়া ছিল না, একটা সাধারণ আর্গুমেন্ট ছিল। আচ্ছা, সামান্য আর্গুমেন্ট? হ্যাঁ, এ তো খুব মহান ব্যক্তি বলে মনে হচ্ছে। তোমার এই চিৎকার, চেঁচামেচি, জিনিসপত্র ভাঙচুর, এসব একটা ছোট আর্গুমেন্ট। আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন। আমাদের ঝগড়া হয়েছিল বটে, সেটা মীমাংসা হয়েছিল। মীমাংসা হয়নি, বরং সামান্য কথা কাটাকাটিতে তুমি ওকে খুন করে দিয়েছো। খুন? দেখুন ম্যাডাম, আমি স্বীকার করছি যে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল এবং সেটা একটু বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়, কিন্তু কিন্তু তার মানে তো এই নয় যে আমি ওকে খুন করে ফেলবো। তাহলে কে করেছে খুন? সেটা আমি জানি না স্যার। বিক্রম আমার বন্ধু ছিল, আমি কেন ওকে খুন করব? বন্ধু? কিন্তু বিক্রমের সাথে তোমার পার্টনারশিপ ভেঙেছে 1.5 বছর হয়ে গেছে না? আর তুমি প্রতিজ্ঞা করেছিলে যে ওকে তুমি শেষ করে দেবে। বাহ, কি বন্ধুত্ব! কিন্তু সেটা পুরনো ঘটনা, আর সেটা রাগের মাথায় বলেছিলাম। তাহলে তোমার বিক্রমের সাথে ঝামেলা কি ব্যাপার নিয়ে হয়েছিল? স্যার, বিক্রমের অফিসে আমি ক্ষতিপূরণ নিতে গেছিলাম, সেটা আমার খুবই প্রয়োজন ছিল। কিন্তু কি? কিন্তু স্যার, বিক্রম ক্ষতিপূরণ দিতে একেবারে অস্বীকার করলো। উল্টে ও আমাকে অফিস থেকে বেরিয়ে যেতে বলতে লাগলো। তারপর কি হলো? তারপর তো আমি বিক্রম যা যা অপরাধ করেছিল সেগুলো মনে করিয়ে দিলাম। ও তো হঠাৎ সমস্ত ক্ষতিপূরণ দিতে রাজি হয়ে গেল। ক্ষতিপূরণ দিতে রাজি হয়ে গেল? হ্যাঁ স্যার, ও তো চেক কেটেও দিয়েছিল আমাকে। চেক দেখি। হ্যাঁ স্যার। স্যার, এর আগে ওকে আমি অপরাধের কথা মনে করিয়েছি,
কিন্তু সবসময় ও ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে। কিন্তু এবারে চেকটা কাটলো কি করে? স্যার আমি নিজেও বুঝতে পারছি না এটা কি করে হলো। বিক্রম বদলে গেল নাকি? এই দেখুন সাইন করে দিয়েছে। এটা তো হতে পারে যে এই চেকটা তুমি বিক্রমের থেকে জোর করে নিয়েছো। স্যার আমি যদি জোরই করতাম তাহলে সেটা অনেক আগেই করতাম। আচ্ছা, কাল দুপুর 1টা থেকে 2টোর মধ্যে তুমি কোথায় ছিলে? আমি তো একটা বিজনেস মিটিংয়ে ছিলাম। আপনারা চাইলে জিজ্ঞাসা করতে পারেন। সেটা তো আমরা জিজ্ঞেস করেই নেব, কিন্তু তুমি এটা বলো যে তুমি বিক্রমের আশেপাশে এমন কিছু দেখেছো বা শুনেছো যেটা অদ্ভুত লেগেছে? হ্যাঁ স্যার, আমি যখন অফিস থেকে বাইরে বেরিয়ে এলাম তখন আমি বিক্রমকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছি। কি কথা বলছিল? স্যার সেটা কেমন একটা লোফারদের মতো কথা বলছিল। কিন্তু কথা কার সাথে বলছিল? কার সাথে? ভিকু নামে কারোর সাথে কথা বলছিল। ভিকু? স্যার আমি ধ্রুবর বয়ান ক্রস চেক করেছি, ও সত্যি বলছে। 1টা থেকে 2টোর মধ্যে ও নিজের অফিসে একটা মিটিং নিয়েই ব্যস্ত ছিল। মানে বিক্রম যখন খুন হয়েছে তখন ধ্রুব তার অফিসে বিজনেসের মিটিং করছিল। তাহলে বিক্রমকে খুন করলোটা কে? যেখানে ধ্রুব ছাড়া বিক্রমের কোনো শত্রুই ছিল না ওখানে। স্যার। হ্যাঁ রজত, কি জানতে পারলে ভিকুর ব্যাপারে? স্যার এই ভিকু কিছুদিন আগে পর্যন্ত নিজের এরিয়ার গুন্ডা ছিল, ছোটখাটো ক্রাইম করত, কিন্তু গত কিছু বছর ধরে ও ড্রাগ সাপ্লাই করছিল আর শুধুমাত্র বড় লোকদের কাছে ড্রাগ বিক্রি করত। আচ্ছা, আর একটা ড্রাগ ডিলার? স্যার যখন আমি ভিকুর সম্পূর্ণ ডিটেলটা দেখলাম তখন আমার খটকা লাগলো। কিসের খটকা? স্যার ভিকুর ফিঙ্গারপ্রিন্ট ওই তৃতীয় লাশটার সঙ্গে ম্যাচ করে। সেই লাশ যার পকেটে আমরা ড্রাগস পাই। ভিকুর ফিঙ্গারপ্রিন্টস ওই তৃতীয় লাশের সঙ্গে ম্যাচ করে গেছে। তার মানে হলো ওই লাশটা ভিকুরই হবে। ভিকুরি? তাহলে এই ভিকু করছিলটা কি বিজয় আর বিক্রমের সঙ্গে ওই বিল্ডিং এর ছাদের উপর? হতে পারে না, আমার স্বামী মারা যেতে পারে না, কখনো চলে যেতে পারে না। দেখুন, শান্ত হন, একটু সাহস রাখুন। নিন, জল খান, জল খান। না, হতে পারে না। কে মারলো আমার স্বামীকে? কে খুনি? তাকে আমি জানবো না। দেখুন, আমরাও খোঁজার চেষ্টা করছি যে খুনিটা কে। আপনি কখনো বিক্রমের নাম শুনেছেন? না, শুনিনি। আমি বিক্রমকে চিনি না। দেখুন প্লিজ ভালো করে ভেবে বলুন, আপনার স্বামী ভিকু কোনোদিন বিক্রমের ব্যাপারে কোনো কথা বলেছিল? না স্যার। আপনি এইটুকুনো তো জানেন নিশ্চয় যে ভিকু ড্রাগসের ব্যবসা করত। স্যার ড্রাগসের ব্যবসা করতো, 7-8 মাস হয়ে গেল, একদম শুধরে গেছে। শুধরে গেছে? হঠাৎ কিভাবে শুধরে গেল ভিকু? স্যার আসলে ড্রাগ ডিলারদের জীবনেও বিরক্ত হয়ে গিয়েছিল। বিরক্ত হয়ে গেছিল নাকি আরো ব্যাপার আছে? স্যার সে তো আমি জানি না, কিন্তু জানি না অন্য কোনো ব্যাপার আছে কিনা। কিন্তু ও আমাকে বলেছিল যে এসব করার কোনো দরকার নেই, এই জন্য। কেন? এমন কি পেয়ে গেছিল ভিকু যে খারাপ ব্যবসা ছাড়তে চাইছিল? ওর প্রত্যেক সপ্তাহে একটা ভালো টাকা এসে যেত, যেটা দিয়ে আমাদের ভালোভাবে চলে যেত। ভালো টাকা পেতেও তাও প্রত্যেক সপ্তাহে? কোথা থেকে আসতো এত টাকা? স্যার সেটা আমি জানি না, তবে ও প্রত্যেক সপ্তাহে একটা টাকার প্যাকেট নিয়ে আসতো। টাকার প্যাকেট? ওই প্যাকেটটা আছে আপনার কাছে? হ্যাঁ আছে। একটু দেখাবেন সেটা কিরকম প্যাকেট? নিয়ে আসছি। ভিকুর মতো লোকের কাছে এত টাকা এলোই বা কি করে? এরকমটা নয় তো যে ও ড্রাগসের ব্যবসা ছেড়ে অন্য কোনো বাজে কাজ শুরু করেছিল? হতে পারে বিবেক, চুরি বিদ্যাটা ছাড়লেও টানটা তো থেকেই যায়। আরে এটা তো বিক্রমের কোম্পানির এনভেলপ।
মানে ভিকুকে টাকা বিক্রম দিত? কিন্তু কেন? এই এনভেলপটা কবে এনেছিল সে? স্যার পরশু এনেছিল। পরশু? একটা কাজ করি, এই নোটগুলোর উপর আঙুলের ছাপ আছে, এর থেকে জানা যাবে যে এই টাকাগুলো বিক্রম দিয়েছিল না অন্য কেউ। এটা কি নোটের বান্ডিলের ওপর রঘুর আঙ্গুলের ছাপ? হ্যাঁ স্যার, কিন্তু রঘু তো 1 বছর আগে একটা প্লেন ক্র্যাশে মারা গেছিল, তাহলে ওর আঙ্গুলের ছাপ কি করে এলো এখানে? সেটাই তো ফেডরিক, সেটাই তো। রঘুর আঙ্গুলের ছাপ আসলো কিভাবে, কোথা থেকে? এটার মানে একটাই দাঁড়াতে পারে যে ওই প্লেন ক্র্যাশে রঘুর মৃত্যু হয়নি, রঘু বেঁচে গেছে। রঘু বেঁচে গেছে, না হলে একদিনের আনা নোটের বান্ডিলের ওপর ওর আঙ্গুলের ছাপ আসবে কোথা থেকে? রঘু বেঁচে গেছে, ওই প্লেন ক্র্যাশে রঘু বেঁচে গেছে। কিন্তু ওই প্লেন ক্র্যাশে বিক্রমও তো ছিল। ওই প্লেন ক্র্যাশে বিক্রমও তো ছিল, তাই না? ও তো বেঁচে গেছিল। হ্যাঁ স্যার, ওই প্লেন ক্র্যাশে দুজনই বেঁচে ছিল, এক মহিলা আর এই বিক্রম। এক্স্যাক্টলি, সেটাই তো। কিভাবে? আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না স্যার। ওই প্লেন ক্র্যাশটায় মাত্র একটা লোকই বেঁচে ছিল। রঘু যদি বেঁচেই থাকবে, বিক্রমের তাহলে তো মৃত্যু হয়ে যাওয়ারই কথা না? কিন্তু স্যার, আমরা ওই বিক্রমের লাশ তো বিল্ডিং এর ছাদে পেয়েছিলাম। সবটাই বুঝতে পারছি, সবটাই বুঝতে পারছি। বিবেক, একটা কাজ করো, রঘুর আঙ্গুলের ছাপ বিক্রমের লাশের আঙ্গুলের ছাপের সঙ্গে ম্যাচ করে দেখো, সব পরিষ্কার হয়ে যাবে। দেখো। স্যার, পারফেক্ট ম্যাচ। রঘুর আঙুলের ছাপ বিক্রমের লাশের ছাপের সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করছে। এক্স্যাক্টলি। যেটাকে আমরা বিক্রমের লাশ বলে মনে করছি, সেটা বিক্রমের লাশ নয়, বরং রঘুর লাশ ছিল। রঘুরই লাশ। কিন্তু স্যার, এটা কি করে হতে পারে? রঘু নিজের চেহারা একেবারে বদলে ফেলে বিক্রম কি করে হয়ে গেল? এটাই হয়েছে বিবেক, এটাই হয়েছে। ব্যাস, ওই হসপিটালে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যেখানে এই প্লেন ক্র্যাশের লোকদের অ্যাডমিট করা হয়েছিল। ওখানেই বিক্রম আর রঘুর চেহারার রহস্য বেরিয়ে পড়বে, আর সেখানেই গোপনটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে, আর কোনো সন্দেহই থাকবে না। ডাক্তারবাবু, গত বছর যে প্লেন ক্র্যাশ হয়েছিল তার আহত প্যাসেঞ্জার আর ডেড বডির তত্ত্বাবধানে কি আপনিই ছিলেন? হ্যাঁ স্যার, আমি আর আমার টিম ছিলাম। যারা আহত হয়েছিল আর যারা মারা গেছিল তাদের ব্যাপারে কিছু জানার ছিল আমাদের। ওই প্লেনটা খুব খারাপভাবে ক্র্যাশ হয়েছিল। আমরা অনেক চেষ্টা করা সত্ত্বেও মাত্র দুজনকে বাঁচাতে পেরেছিলাম। ওদের মধ্যে একজনের নাম ছিল বিক্রম। আপনি কি আমাদের বলতে পারেন যে যখন তাকে এখানে আনা হয়েছিল তখন তার কি অবস্থা ছিল? যখন ওকে আনা হয়েছিল ওর অবস্থা অত্যন্ত খারাপ ছিল, শরীরটা পুরো জ্বলে গেছিল, মুখটা দেখে কিছু চেনবার উপায় ছিল না। তাহলে আপনি ওনার প্লাস্টিক সার্জারি করেন? আগে হ্যাঁ। ডাক্তারবাবু, আপনারা নিশ্চিতভাবে কি করে বলছেন যে যে লোকটার প্লাস্টিক সার্জারি আপনারা করেছেন সে বিক্রমী? হতে পারে ও হয়তো অন্য কেউ যাকে আপনারা বিক্রম বলে ভাবছেন। ওই ক্র্যাশের পর এখানে 100-রও বেশি লোককে আনা হয়েছিল, আর সবার অবস্থা খুব খারাপ ছিল, আর আমাদের কাছে সময় ছিল কম। এই জন্য পেশেন্টকে শনাক্তকরণ সিট নাম্বার দিয়ে করি। সেইভাবে জানতে পারলাম ও বিক্রম, আর ওর ছবির সাহায্যে ওর মুখটা ঠিক করি। ইনফরমেশনের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর। ইউ আর ওয়েলকাম। স্যার, একটা কথা বুঝতে পারলাম না, রঘু বিক্রমের মুখ তো পেয়ে গেল, কিন্তু ওর হাবভাব বা অন্য কিছু দেখে ওর বাড়ির লোক বুঝতে পারলো না যে এটা বিক্রম নয়, অন্য কোনো লোক? হতেও পারে যে রঘু বিক্রমকে খুব ভালো করে চিনত, আর সেই জন্যই খুব সহজেই ওর মতো মুখ পেয়ে ওর মতো ব্যবহার শুরু করেছিল। আমাদের এখন এটা জানতে হবে যে রঘু আর বিক্রম এদের মধ্যে কোনো কানেকশন ছিল কিনা। স্যার, হ্যাঁ, রঘু আর বিক্রম পরস্পরকে চিনত। কি? ইয়েস স্যার, রঘু একজন গ্যাংস্টার ছিল আর বিক্রমের বিজনেসের জন্য ছোটখাটো বেআইনি কাজ করত। আর স্যার, রঘুর ফ্লাইটের টিকিটটাও বিক্রমের কোম্পানি বুক করেছিল। আচ্ছা, দেখো ভাগ্য কেমন, একজন গ্যাংস্টারকে বিজনেসম্যান বানিয়ে দিয়েছে।
আর সুযোগের সদ্ব্যবহার করে রঘু চুপচাপ বিক্রমের জীবনটা বেছে নিল। স্যার রঘু আর ভিকু ভাই ভাই ছিল, আর তাই হয়তো রঘু ভিকুকে ছাদে ডেকে নিয়েছিল। কিন্তু এক্স পুলিশ অফিসার বিজয়কে কেন ছাদে ডাকবে? স্যার, আমি বিজয়ের কলিগের কাছ থেকে জেনেছি যে কোনো এক সময় রঘু বিজয়ের ইনফরমার ছিল। রঘু বিজয়ের ইনফরমারের কাজ করতো? ব্যাস, রঘু বিজয়কে ডেকে নিয়েছিল কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। স্যার, আরো একটা কথা। সেটা কি? আমাদের এতক্ষণ মনে হচ্ছিল যে খুনি বিক্রমকে মারতে চেয়েছিল। স্যার, এটাও তো হতে পারে যে খুনি হয়তো আগে থেকেই জানতো বিক্রম নয় রঘু, আর ও আসলে রঘুকেই মারতে চেয়েছিল। কিন্তু স্যার, এটা কে হতে পারে যে এই কাজগুলো করছে? স্যার, রঘুকে নিজের বাড়িতে যেতে পরশুদিন একজন দেখেছে। কিন্তু স্যার, রঘু নিজের বাড়িতে কি করে যাবে? ও যদি ওখানে যায় তাহলে ওর পর্দা ফাঁস হয়ে যাবে না? লোক এটা জেনে যাবে না যে ওটা বিক্রম নয় রঘু? রজত, নিশ্চয়ই রঘুর বাড়িতে এমন কোনো জিনিস লুকানো আছে যেটা পেলেই রঘুর মুখোশটা খুলে যাবে। কিন্তু সেটা কি এমন জিনিস? খোঁজো সেই জিনিসটাকে, ভালো করে তল্লাশি করো রঘুর বাড়িতে, তল্লাশি করো। স্যার, স্যার এত বড় একটা প্যাকেটে কি থাকতে পারে? খুলে দেখতে হবে। পেন্টিং? এ তো অনেক দামি পেন্টিং দেখছি। এত দামি পেন্টিং রঘুর কাছে কি করে আসলো? রঘু তো এখন বিক্রম হয়ে ঘুরছে, আর স্যার এখন ওর কাছে এত টাকা আছে যে ওই পেন্টিংসগুলো খুব সহজেই কিনতে পারে। কিন্তু রঘু এই পেন্টিংটা লুকিয়ে রেখেছিল কেন? এত দামি পেন্টিং নিজের ঘরে সাজিয়ে রাখবে তো। কিন্তু এটা কি করে জানতে পারবো যে এই পেন্টিংসটা রঘুর কাছে কি করে পৌঁছলো? একজন আছে যাকে আমি চিনি, সে বলতে পারে এই পেন্টিং এর ব্যাপারে। এই দেখো, রক্কো, একজন খুব নামী ইটালিয়ান পেন্টার, যিনি এই পেন্টিংটা বানিয়েছিলেন। আরে বাহ স্যার, আমি তো জানতাম না যে আপনি পেন্টিং এর প্রতি এত আগ্রহী। হ্যাঁ, যখনই সময় পাই, যদিও সেটা খুব কমই পাই, আমারও এই শখ আছে। দয়ের চেয়ে পেন্টিং এর ব্যাপারে ইন্টারেস্ট, সেক্ষেত্রে আমার ক্রেডিটও কিছু কম নয়। নমস্কার। 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 ইনি সঞ্জীব বাবু, খুব বড় আর্ট এক্সপার্ট। সঞ্জীব বাবু, এই হচ্ছে সেই পেন্টিং যেটার ব্যাপারে আপনাকে বলেছিলাম। হ্যাঁ, এই তো খুবই দুর্মূল্য পেন্টিং। এই পেন্টিংটা যিনি করেছেন তিনি একজন বিখ্যাত রাশিয়ান। এর মূল্য তো কোটি টাকারও বেশি। এই পেন্টিংটা লন্ডনের সাউথওয়ে অকশনে বেচা হয়েছিল, আর আমি ওখানেই ছিলাম। আপনি বলতে পারবেন কি যে এই পেন্টিংগুলো কার নামে কেনা হয়েছিল? এই পেন্টিংটা কিনেছিলেন যিনি, তিনি একজন ইন্ডিয়ান বিখ্যাত আর্ট কালেক্টর যশবন্ত বাবু। স্যার, এই যশবন্ত বাবু তো বিক্রমের মামা। যশবন্ত বিক্রমের মামা? আচ্ছা সঞ্জীব বাবু, আপনি এটা কেন বললেন যে যশবন্ত একজন আর্ট কালেক্টর ছিল? হ্যাঁ ছিলেন, কিন্তু এখন আর নেই। আজ থেকে 3 বছর আগে একটা ডাকাতি হয় এবং ওনাকে মেরে ফেলা হয়, আর সমস্ত কালেকশন লুট করে নিয়ে যাওয়া হয়। যদি ওনার সমস্ত আর্ট কালেকশন লুট করা হয়ে থাকে, তাহলে এই পেন্টিংটা রঘু কোথা থেকে পেল? স্যার, বিক্রম আর যশবন্তর বাড়ি থেকে যেসব পেন্টিংগুলো চুরি হয়েছিল সেই জিনিসগুলোর হিসেবে লিস্ট আছে এতে। আরে এটা কি? কি হলো স্যার? এই কেসের ইনচার্জ বিজয়বাবু ছিলেন? স্যার, বিজয়বাবুর স্ত্রী নিশ্চয়ই এই কেসের ব্যাপারেই কথা বলছিলেন, যেটা নিয়ে বিজয়বাবু এক্সাইটেড ছিলেন। এতে লেখা আছে ঘরের মধ্যে কোনো ফোর্সড এন্ট্রি ছিল না। তার মানে এই কাজ কোনো ভেতরের লোকের হয়ে থাকবে, যার কাছে এই বাড়ির সমস্ত খবর ছিল।
যার ওপর এই যশবন্তের পুরো ভরসা ছিল, খুব ভালো করে চিনতো এই লোকটাকে। কিন্তু স্যার ওই লোকটা কে ছিল যার উপর বিজয়বাবু সন্দেহ ছিল? মজাদার ব্যাপারটা হলো যে ওর নাম বিক্রম ছিল। বিক্রমের উপর সন্দেহ ছিল? হ্যাঁ, বিক্রমের উপর সন্দেহ ছিল, কিন্তু প্রমাণ হাতে না আসায় এই কেস পেন্ডিং পড়েছিল। স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না, এই অঙ্কুশ ওরফে বিক্রম ও বিজয়বাবুকে কেন ডাকলো? আর ওই পেন্ডিং কেসটা খোলাতে চাইছিল কেন, যেখানে ও খুব ভালো করে জানতো যে এই পেন্ডিং কেসটা যদি খুলে যায় তো ও ফেসে যাবে, কারণ দুনিয়ার চোখে ওই বিক্রম। তার মানে রঘু এটা বুঝতে পেরে গেছিল যে খুনি আসলে কে, যশবন্ত বাবুর খুন আসলে কে করেছিল আর কে ওই পেন্টিং চুরি করেছিল। ও চাইছিল যে আসল খুনি যেন ধরা পড়ে, যে কারণে বিক্রমের নামে কেস থেকে সরে যায়। রঘু বাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারে বিক্রম সেজে। কিন্তু স্যার যশবন্ত বাবুকে খুনটা কে করলো আর ওই পেন্টিংটা কে চুরি করলো? কোনো এমন লোক যে জানতো যে বিক্রম বিক্রম নয়, আসলে রঘু। ও ডার্লিং, এখনো তো তুমি আমাকে চিনে উঠতেই পারোনি। ইউ নো হোয়াট, সাপের কামড় খেয়েও লোকে বাঁচতে পারে, বিছের কামড় খেয়েও বাঁচতে পারে, কিন্তু আমার ইউ জাস্ট ডোন্ট ওয়ারি, তুমি একদম ভয় পেও না। আরে তুমি আমার জীবন গো জীবন। রাস্তার সবকটা পরিষ্কার হয়ে গেছে, এবার খুব তাড়াতাড়ি আমরা দুজন বিয়ে করবার, এই সমস্ত সম্পত্তি। স্যার আপনারা এখানে? হ্যাঁ, ওই বিয়ের গিফটটা দিতে এলাম। গিফট? কিসের গিফট স্যার? নিজেই দেখে নাও। স্যার এটা তো সেই পেন্টিংটা যেটা আমার মামা যশবন্তের বাড়ি থেকে চুরি হয়েছিল। হ্যাঁ, রঘুর বাড়িতে পাওয়া গেছে, ওই চুরি করেছিল। থ্যাংক ইউ স্যার। স্যার আমার দাদার খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? হ্যাঁ, জানতে পারাও গেছে, আবার নয়ও। মানে এটা যে আমরা জানি খুনিটা কে, কিন্তু আমরা চাই যে সে নিজেই সবকিছু বলে দিক। কে সে স্যার? কে খুন করেছে আমার দাদাকে? হয়তো তুমি। আমি? কিন্তু আমি কেন আমার দাদাকে খুন করতে যাব? দাদাকে না, রঘুকে তো খুন করতেই পারো। নিজের আঙ্কেল যশবন্তকেও মারতে পারো। এখন যখন তোমরা জানতেই পেরে গেছো, তাহলে কোনো ব্যাপার না। এসব পাগলামি ছাড়, বন্দুক নিচু কর। আমি নিজেকে শেষ করে দেবো। ঠিক আছে, তোর মরার যখন এতই শখ, মেরে দে নিজেকে নিজে গুলি। হ্যাঁ, এমনিতে ফাঁসিতে তো তোকে ঝুলতেই হবে। 4-4টে খুন করেছিস যে, মার গুলি নিজেকে। স্যার আমি খুন করেছি আমার মামা যশবন্তকে আর ওদের 3 জনকে। কেন মারলি নিজের মামা যশবন্তকে? আমি আমার মামাকে খুন করতে চাইনি স্যার, কিন্তু উনি আমাকে ওই পেন্টিং চুরি করার সময় দেখে ফেলেছিলেন। যাতে ওই কথা পুলিশকে না বলে দেয়, তাই জন্য তুমি তাকে রাস্তা থেকেই হাঁটিয়ে দিলে, আর ফেসে গেল বিক্রম। তো তাহলে রঘু ওরফে বিক্রম, ওকে কেন মারতে গেলি তুই? স্যার আমি জানতে পেরে গিয়েছিলাম যে প্লেন ক্র্যাশ করে ওই দুর্ঘটনায় দাদা মারা গেছে, আর ওর জায়গায় ওই রঘু ছদ্মবেশ নিয়ে চলে এসেছে স্যার। সেই জন্য আমি ওকেও মেরে ফেললাম স্যার। আর ওই রঘু ওরফে বিক্রম জেনে গেছিল যে ওই পেন্টিংস গুলো তুমি চুরি করেছো। হ্যাঁ, আর সেদিন ও সেটা বলার জন্যই ইন্সপেক্টর বিজয়কেও ছাদে রেখেছিল। কিন্তু যাতে ইন্সপেক্টর বিজয় সমস্ত সত্যটা জানতে না পারে, তাই ওই 3 জনকে খুন করেছিস তুই। হ্যাঁ স্যার। খুব ভালো, ভীষণ ফুল প্রুফ প্ল্যান বানিয়েছিলিস তুই। তোর সমস্ত প্ল্যান একটা চুটকিতেই ভেস্তে গেল। ওই কথাটা শুনেছিস নিশ্চয়ই, যেমন গাছ পুঁতবি ফল তেমনই হবে। যে দড়ি দিয়ে তুই ওদের 3 জনকে খুন করেছিস, সেই দড়িটাই তোর ফাঁসিতে কাজে লাগবে এবারে।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.